দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো। ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। এর চেয়ে উদ্বেগের বিষয়, একদিনে রেকর্ড ৪৯২ জনের শরীরে ধরা পড়েছে নতুন সংক্রমণ। ফলে দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছুঁই। সংক্রমণ বাড়ার হার সবচেয়ে বেশি রাজধানীর পাশের জেলা গাজীপুরে। ঢাকা, নারায়ণগঞ্জেও ধারাবাহিকভাবে বাড়ছে রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় ২,৭৭৯টি। সংক্রমণ সবচেয়ে বেশি গতিতে বাড়ছে শ্রমিক অধ্যুষিত গাজীপুরে। করোনায় ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন এবং এর ৮ জনই পুরুষ। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে N95 মাস্ক নিয়ে সংবাদ প্রকাশের সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়। বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধির নির্দেশনাগুলো মেনে চলার তাগিদ ছিল স্বাস্থ্য অধিদপ্তরের। চলতে বলা হয়। বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় ২০% কাছাকাছি। কিশোরগঞ্জেও ১৩.৫% এবং নরসিংদীতে ৬%। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। অতি দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১০ জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু ১০১ জন। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে হবে, সেই সাথে জীবনও চালাতে হবে। তাই লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। ধান কাটা অব্যাহত রাখার তাগিদ দেন, বলেন অর্থনীতি সচল থাকলে দেশে দুর্ভিক্ষ হবে না। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণের নির্দেশও দেন তিনি। জানান, প্রতি জেলায় করোনায় সুরক্ষা ও ত্রাণের বিষয়টি দেখভাল এবং রিপোর্ট দেবেন একজন করে সচিব। শ্রমঘন অঞ্চলগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি, তা মোকাবেলায় সংশ্লিষ্টদের আরও সতর্ক হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। রোগীদের দেখার জন্য যে জিনিসগুলি ব্যবহার করা দরকার, সেগুলি যদি এখন সবাই মিলে যত্রতত্র ব্যবহার করতে শুরু করে, তাহলে আমরা ডাক্তার নার্সদের দেবো কিভাবে, সেটাও একটা প্রশ্ন দেখা যায়। যারা এই ধান কাটতে যাবে তাদের যেন যেতে পারে, সেই ব্যবস্থাটা তাদের জন্য করতে হবে। কারণ আমাদের খাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ অনেক কর্মঠ, আর আমরা বাংলাদেশ খাদ্যে এখন উদ্বৃত্ত। কাজে আমাদের সেদিকে লক্ষ্য রেখে ১ ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। যদি ইন্ডাস্ট্রি তারা খুলতেও চায় বা কাজ করতেও চায়, কিন্তু সেখানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কিছু কিছু ইন্ডাস্ট্রি তো চালু করতেই হবে। এত বিধিনিষেধ, জরিমানার পরও ঘর থেকে বের হচ্ছে অনেক মানুষ। কেউ জরুরি কাজের অজুহাতে অযথাই ঘোরাফেরা করছেন। সকাল থেকেই কাঁচা বাজার, চায়ের দোকানে ভিড় দেখা গেছে। প্রশাসন কঠোর থাকলেও বিধিনিষেধ মেনে চলার ব্যাপারে অনেকেই উদাসীন। অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি যানবাহন চলাচল করছে। এর মধ্যে ব্যক্তিগত ও সিএনজি অটোরিকশার সংখ্যাই বেশি। চরম ব্যস্ততায় ঘর থেকে বের হয়েছেন বলে জানান চালকরা। চরম বাস্তবতায় ঘর থেকে বেরোচ্ছেন বলে জানান চালকরা। তবে প্রতিদিনের মতোই ঘরে থাকা ও বাইরে শারীরিক দূরত্ব নিশ্চিতে মাঠে ছিল সেনাবাহিনী, পুলিশ। ঘরে থাকলেই কেবল এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। কারফিউটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য খুব দরকার। এছাড়া কোনো নরমাল ভাবে হচ্ছে না। তো কিভাবে হচ্ছে? পেটের খিদা মা আমরা হাতে পায়ে ধরে গাড়িটা বের করছি। কোনো কিছু তো করার না, এখন কি করব? কর্ম এটাই, এটা ছাড়া তোর কোনো কর্ম নাই, এটা করে খাওয়া লাগতেছে আমাদের। পরে এক লবণ ছাড়া আর কিচ্ছু নাই, এখন বাধ্যগতভাবে গাড়ি নিয়ে বাইরে হয়েছি। আমার মনে হয় করোনায় যে মানুষ মারা যাবে তার চেয়ে অধিক মানুষ মারা যাবে ফ্ল্যাটে, যারা ভাড়া থাকে না খেয়ে মারা যাবে। ফাঁক রাখতে বলছি, ফাঁক পাকে দাঁড়ান। আমি না এখানে দাঁড়াইলে উনি শুনছে না, আমি দাঁড়িয়েছি, কিন্তু আশপাশে মানুষ দেখেন দাঁড়ান। কারণ আমরা যারাই কেনাকাটা করব, যারা করব, তারা একটু গ্যাপ রাখা উচিত, পরে আমাদের দূরত্ব রাখা উচিত, আমাদের সেভের জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্যই। যে আমি ব্যাংকে যাচ্ছি, আমি বাজার করতে যাচ্ছি, আমি হসপিটালে যাচ্ছি, এই ধরনের লোকজনই বেশি। সবারই নিজের প্রয়োজন আছে, সবার তার প্রয়োজনটাকে বড় মনে করে দেখতেছে। এই মুহূর্তে রাজধানীর পরিস্থিতি জানতে চাই সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। তিনি যোগ দিচ্ছেন প্রগতি সরণি থেকে। সাফা, সকালের দিকে রাস্তায় আজ মানুষের উপস্থিতি গত কয়েকদিনের চেয়ে বেশি ছিল। এখন কি অবস্থা, আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন?
সৌমিত্র, বাস্তব চিত্রটা হচ্ছে যেখানেই দোকানপাট সেখানেই মানুষের জটলা। এরই মধ্যে কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, যদিও বাহির থেকে দৃশ্যমান অর্থে দেখা যাচ্ছে দোকানগুলো বন্ধ, কিন্তু আসলে সেই দোকানপাটগুলো বন্ধ হয়নি। কিছু কিছু দোকান এখনও খোলা রয়েছে, কিন্তু বাহির থেকে বোঝা যাচ্ছে না। ভিতরে আসলে যারা জানেন তারাই বুঝতে পারবেন যে দোকান খোলা, এমন একটা পরিস্থিতি। আর রাস্তার যে মোড়গুলো, সেই মোড়ে মোড়ে কিন্তু কিছু জটলা দেখা যাচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও রয়েছে। কিন্তু তরুণ সমাজের মানুষজন যারা রয়েছেন তারা যে কেন আসলে এখানে জটলা করছেন, এই বিষয়গুলো এখনো পর্যন্ত বোধগম্য হচ্ছে না। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা এখানে কি করছেন এখন? আমরা এখন খাড়া আছি দাদা। হ্যাঁ, আমরা এমনিতেই দাঁড়ায় আছি, এমনিতে তো দাঁড়িয়ে থাকার কথা না এখন। বাসে চলে যাবো, এমনিতেই জাস্ট দাঁড়ায় আছি। কখন যাবেন? কখন? এখনই চলে যাবো, জাস্ট একটু বাতাসটা ফিল নেওয়ার জন্য আসছি। তো সারাদিন বাসায় খুব খারাপ লাগতেছিল, তার জন্য। বাতাসের ফিল নেওয়ার জন্য আসছেন? আচ্ছা, হয়ে গেছে না? হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন যান, বাসায় চলে যান। সৌমিত্র, আপনি শুনছিলেন। এছাড়াও আমি যদি দেখাতে চাই, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে বাহির থেকে যে দোকানপাটগুলো খোলা অর্থাৎ বন্ধ মনে হচ্ছে, সেই দোকানপাটগুলো আসলে বন্ধ নয়। যারা যারা জানেন তারা কিন্তু ঠিকই সেখানে জটলা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাইকিং হয়েছে, অর্থাৎ উত্তর সিটি কর্পোরেশনের যে অংশটি, সেই অংশটির কথা যদি বলি, এখানে মোটামুটি মানা হচ্ছে। কিন্তু এই যে মূল যে সড়কগুলো দেখতে পাচ্ছেন, সেই সড়কে কিন্তু দেখলে মনে হবে যে লকডাউন মানা হচ্ছে, কিন্তু সড়কের আশপাশের যে কানেক্টিং রোডগুলো রয়েছে, সংযোগ সড়কগুলো, সেই সংযোগ সড়কগুলো কিন্তু মানুষজনে এখনো ভরা। এছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা যদি বলি, অর্থাৎ যেখানে ঘনবসতির অংশটা বেশি, সেই জায়গায় কিন্তু মানুষের উপস্থিতি এখনো নিয়ন্ত্রণ করা যায়নি। অর্থাৎ একদিক থেকে আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো, অর্থাৎ পুলিশের গাড়ি যখনই হচ্ছে সেদিক দিয়ে টহল দিয়ে যাচ্ছে, সেই জায়গাটি কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। কিন্তু সেই গাড়ি যখনই চলে যাচ্ছে তখনই মানুষজন কিন্তু বেরিয়ে আসছেন। সব দিক থেকে বলা যায় সকালের যে পরিস্থিতিটি ছিল, দুপুর নাগাদ কিছুটা খালি ছিল, বিকেলের পর থেকে কিন্তু সেটি আরও বাড়তে শুরু করেছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিনই তাদের হচ্ছে শেষ সময়ের যে এই যে সময়টি, এই সময়টিতে এসে কিন্তু তাদেরকে খানিকটা বেগ পেতে হয়, যেটি 6টার মধ্যে আসলে সবার ঘরে চলে যাওয়ার কথা। 7টা থেকে 7:30টার মতো বেজে যায় মানুষজনকে আসলে ঘরে প্রবেশ করাতে। এরপর সন্ধ্যার পরও যে পাড়া মহল্লার যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জটলা লেগেই আছে এখনো। সৌমিত্র। হ্যাঁ সাফা, দেখতে পেলাম সেই চিত্র। আপনাকে ধন্যবাদ। পশ্চিমা বিশ্বে কিছুটা কমেছে করোনা ভাইরাসের ভয়াবহতা। 24 ঘন্টায় মৃত্যু নেমে এসেছে 5,000-এর নিচে। গেল সপ্তাহ জুড়ে যা ছিল গড়ে 7,000-এর মতো। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনই লকডাউন প্রত্যাহার বা নিষেধাজ্ঞা শিথিলের কথা ভাবছেন না ইউরোপীয় নেতারা। বিশ্বজুড়ে 1,65,000 মানুষ মারা গেছেন কোভিড-19-এ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 24 লাখ। আক্রান্ত হওয়ার পর অক্সিজেন লাগিয়ে এই হাসপাতালে এসেছিলাম। চিকিৎসক নার্সদের সেবায় আজ পায়ে হেঁটে বাড়ি ফিরছি। পরিচ্ছন্নতা কর্মী থেকে ওয়ার্ডেন, মহামারী ক্লান্তি লগ্নে সবাই এক পরিবারের সদস্য। কয়েক হাজার করোনা আক্রান্তকে আমরা চিকিৎসা দিয়েছি। নির্দিষ্ট চিকিৎসা না থাকায় শুরুর দিকে খেই হারিয়ে ফেলেছিলাম, তবে এখন আবেগ আপ্লুত হয়ে পড়ছি সবাই। রাজ্য সরকারগুলোর অনুরোধে 9 মে পর্যন্ত বৃদ্ধি করা হলো লকডাউনের সময়সীমা। তবে 27 এপ্রিল থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল হবে। স্বাভাবিক জীবনে ফেরার যাত্রা ধীরগতি সম্পন্ন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করেই অগ্রগতি চায় স্পেন। নিষেধাজ্ঞা কবে শিথিল হবে এ সিদ্ধান্ত জানতে অস্থির হয়ে উঠেছেন অনেক ব্রিটিশ। তাদের বলবো, সংকটময় মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত খুলে দেওয়াটা হবে বড় বোকামি। কারণ নতুনভাবে সংক্রমণ, মৃত্যুহার বাড়বে না এমন গ্যারান্টি নেই কারো কাছেই। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও 8 প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা 174। রোববার মৃত্যুবরণকারী সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক পুলিশ NYPDর ট্রাফিক বিভাগে কর্মরত মোহাম্মদ চৌধুরী নামে এক বাংলাদেশি। তার বয়স হয়েছিল 60 বছর। তিনি নগরীর বড়ো সেকশন কমান্ডারের দায়িত্বে ছিলেন। পরিবার জানায় 3 সপ্তাহ ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ চৌধুরী। এছাড়া জামাইকা হাসপাতালে মারা গেছেন বাংলাদেশ বিমানের সাবেক কর্মকর্তা মোহাম্মদ আলী। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে 158 জনই নিউ ইয়র্কের। এদিকে সিঙ্গাপুরে 24 ঘন্টায় আরও 321 বাংলাদেশি শ্রমিকের শরীরে মিলল করোনা ভাইরাস। এর ফলে দেশটিতে কোভিড-19 পজিটিভ বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,000-এর কাছাকাছি। এদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ নন, তবে কারো কারো শরীরে দেখা দিয়েছে করোনা ভাইরাসের উপসর্গ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত 596 করোনা সংক্রমিতের মধ্যে মাত্র 23 জন সিঙ্গাপুরের নাগরিক, বাকিরা সবাই বিদেশি শ্রমিক। প্রাণঘাতী মহামারীর বিস্তার ঠেকাতে শ্রমিকদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত আরও 5টি ডরমিটরি আইসোলেট করেছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ওয়ার্ক পারমিট এবং এসপাস রয়েছে এমন শ্রমিকদের 4 মে পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে 40% বাংলাদেশি শ্রমিক। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 11 জন। ব্রাহ্মণবাড়িয়ায় জানা যায় লাখো মানুষের উপস্থিতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি। রোববার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেনের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি বেরতলা এলাকায় যায়। ঘুরে দেখেন জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠ, কথা বলেন স্থানীয় কয়েকজনের সাথে, সংগ্রহ করেন তথ্য। পরে তদন্ত কমিটির প্রধান সাংবাদিকদের জানান, 23 এপ্রিলের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। আমি এখানে সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা যেভাবে বলছে আশেপাশের গ্রামগঞ্জ থেকে আসছে, আমরা একটু তথ্যপত্র সংগ্রহ করলে আরও বিস্তারিতভাবে বলতে পারবো। জ্বর, সর্দি, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নাটোরে একজন মারা গেছেন। বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, কয়েকদিন ধরে জ্বর শ্বাসকষ্টে ভুগছিলেন 36 বছর বয়সী ওই ব্যক্তি। অবস্থার অবনতি হলে গতরাতে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এরই মধ্যে মৃতের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। ঘটনার পর থেকে মৃতের বাড়ি সহ আশপাশের 10টি বাড়ি লকডাউনের নির্দেশ দেওয়া হয়। খাদ্য সামগ্রী ও নগদ অর্থ নিয়ে কর্মহীন ঘরবন্দি মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী 4 আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। গত দুদিনে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭,২১২ পরিবারকে সহায়তা দেন তিনি। তুলে দেন নগদ অর্থ এবং চাল, ডাল, সাবান সহ বিভিন্ন পণ্য সামগ্রীর প্রায় 10 কেজি 2টি করে প্যাকেট। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিল হাসান, জেলা কমিটির নেতা সিদ্দিকুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মহীন দলিত সম্প্রদায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। শহরের নতুন বাজার এলাকায় তাদের হাতে চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন তিনি। বর্তমান পরিস্থিতিতে অসহায়দের সহযোগিতার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এসপি। ত্রাণের দাবিতে বিভিন্ন স্থানে আজও সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় দুপুরে সড়কে নেমে আসে নীলফামারীর কুন্দুপুকুর ও চড়াইখোলা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষ। নীলফামারী সৈয়দপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। যান চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে আসে প্রশাসনের লোকজন। ত্রাণের আশ্বাস পেয়ে সড়ক ছাড়ে বিক্ষুব্ধরা। দিনাজপুর রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। বেলা 12:30টার দিকে সড়কে অবস্থান নেয় ক্ষুধার্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা। এ সময় যারা ত্রাণ পাননি তাদের তালিকা তৈরির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন সংক্রমণের হার সবচেয়ে বেশি এখন গাজীপুরে। এ বিষয়ে সবশেষ খবর জানবো সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে, তিনি যুক্ত হয়েছেন। পলাশ, গাজীপুরে সংক্রমণের হার বেশি হওয়ার কারণ কি? মানুষজন কি বিধিনিষেধ মানছেন না ঠিক মতো? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা কেমন দেখছেন? সুব্রত যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা তাদের তৎপরতা কিন্তু বেশ চোখে পড়ার মতো। তারা সকাল বিকাল রাত প্রতিক্ষণে তাদের অভিযান চলছে, বিভিন্ন এলাকায় অলিগলিতে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। কিন্তু সচেতন নয় আমাদের সাধারণ যে জনগণ রয়েছে, অর্থাৎ গাজীপুরের যে জনগণ রয়েছে তারা। যে বিষয়টি লক্ষ্য করেছি এতদিন পর্যন্ত গাজীপুরে যেহেতু শ্রমজীবী মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেই কারণে তাদেরকে বোঝাতে কিন্তু এখনো ঘুরপাক খাটতে হচ্ছে প্রশাসনের। আমি যদি একটু দেখাই যে আমার পিছনে কিন্তু রয়েছে বিভিন্ন সাদের, তারা কিন্তু এখনো কিন্তু তারা দূরত্ব বজায় রাখছে না। তারা কিন্তু একে অপরভাবে গাদাগাদি করে তারা বিভিন্নভাবে খেলাধুলা করছে। তারা সংস্পর্শে এসে একে অপরের পরিপূরকভাবে তারা গাদাগাদি করে তারা কথোপকথন করছে, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করছি। তাছাড়া সুব্রত আরেকটি বিষয় বলে রাখি, এই নিয়ে গাজীপুরে কিন্তু 269 জন করোনা শনাক্ত হয়েছে, আর 1000 মতন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কেননা গাজীপুরে এখনো পর্যাপ্ত পরিমাণে করোনা শনাক্তের জন্য পরীক্ষা নাই, যেই কারণে এখনো পর্যন্ত তাদেরকে তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে চিকিৎসার জন্য কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না যে কতজন পর্যন্ত সীমাবদ্ধ হতে পারে। সুব্রত, পলাশ, আপনাকে ধন্যবাদ।
লালমনিরহাটের হাতীবান্ধায় খাদ্য অধিদপ্তর ও রাইস মিলের সিলযুক্ত 120 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। ভোরে পূর্ব সিন্দুরনা গ্রামের শাহজাহান আলীর ভাড়া করা গুদামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গভীর রাতে ওই গুদামে চাল মজুত করতে আসে দুখুমিয়া নামের এক ব্যক্তি। খবর পেয়ে অভিযান চালানো হয়, উদ্ধার করা হয় সরকারি 120 বস্তা চাল। আটক দুখুমিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিয়মিত মামলার পর ঘটনার তদন্ত শুরু করেছে হাতীবান্ধা পুলিশ। ঝালকাঠির রাজাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির 6 বস্তা চাল ও 7টি কার্ড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয়েছে দুজনকে। পরে বাড়ির মালিক মহিলা মেম্বার সোনিয়া আক্তারের শ্বশুর ও ডিলারকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। বিভিন্ন জেলায় লকডাউনের পরও নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছেন অনেকেই। এতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জেলা ও বিভাগীয় শহরগুলোতে সকাল থেকে সমাগম দেখা গেছে। অযথা যারা ঘোরাঘুরি করছেন তাদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। এর মাঝেই অনেকে নানা অজুহাতে বের হচ্ছেন। বিশেষ করে বাজার এলাকায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা। জরুরি সেবা ছাড়া কেউ জেলায় প্রবেশ করতে পারবে না, বেরো হতে পারবে না বলে জানিয়েছে প্রশাসন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো সহকর্মী আমিন হোসেন স্মিথের কাছ থেকে। স্মিথ, নারায়ণগঞ্জে তো সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। ক্লাস্টার ঘোষণার পর জেলায় মানুষের সচেতনতা কতটা বাড়লো, একই সাথে প্রশাসনের তৎপরতাও এবং একই সঙ্গে চিকিৎসার সুবিধা নিয়েও একটু জানতে চাই স্মিথ। সৌমিত্র, যে নারায়ণগঞ্জে প্রতিদিনই কিন্তু করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে, কিন্তু চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু এখনও পরিপূর্ণভাবে নিশ্চিত করা যায়নি। কারণ খানপুর 300 শয্যা হাসপাতালে যে করোনা ইউনিট প্রদান ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু আইসোলেশন বেড ইতিমধ্যে চালু হয়েছে, কিন্তু আইসিইউ ওয়ার্ড কিন্তু এখনও চালু করা যায়নি। টেস্ট ল্যাব এখানে স্থাপন করা হয়নি। তবে করোনার পূর্ণাঙ্গ একটি হাসপাতাল হতে আরও 8 থেকে 10 দিন সময় লাগবে বলে খানপুর হাসপাতালে যে তত্ত্বাবধায়ক ডাক্তার আছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে করোনা শনাক্তের যে পিসিআর ল্যাব এবং টেস্ট কিট সহ সব কিছু মিলিয়ে তাদেরকে আর 8 থেকে 10 দিন সময় লাগবে। তারপরে কিন্তু একটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং রোগীদের সুচিকিৎসা এখানে এই খানপুর হাসপাতাল দিয়ে দেওয়া সম্ভব হবে। আর যেটি বলছেন যে মানুষের মধ্যে সচেতনতা, সেটার কিন্তু বেশ অভাব আমরা লক্ষ্য করছি। কারণ এখনও মানুষ বিভিন্ন অজুহাতে, বিভিন্ন কারণে অকারণে কিন্তু ঘোরাফেরা করছেন, রাস্তায় বেরোচ্ছেন এবং এলাকায় ঘুরে ঘুরে কিন্তু অনেকে আড্ডাও মারছেন। বিভিন্ন জায়গায় চায়ের দোকানগুলোতে অনেক সময় তারা দেখা যাচ্ছে। যদি এই অবস্থা থাকে, আসলে বুঝতেই পারছেন যে করোনার ভয়াবহতা কতটুকু আরো ছড়িয়ে পড়তে পারে। সৌমিত্র, বুঝতেই পারছি স্মিথ, ধন্যবাদ আপনাকে। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের থাকা এবং যাতায়াতের ব্যবস্থা করতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হোটেল, কমিউনিটি সেন্টার বা রেস্ট হাউস সহ যে কোনো স্থাপনাকে এই কাজে ব্যবহার করা যাবে। আর প্রয়োজনে যে কোনো গাড়ি তাদের সেবার জন্য রিকুইজিশন করতে পারবে স্থানীয় প্রশাসন। এর আগে 12 এপ্রিল একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে ঢাকার 19টি হোটেলকে ইচ্ছে করলে চিকিৎসকদের থাকার জন্য ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়। চিকিৎসক, নার্স এবং এই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ তাদের সঙ্গত কারণেই পরিবারের সদস্যদের সাথে নিজ বাসস্থানে থাকা সমীচীন হবে না। এই প্রেক্ষাপটে অন্যত্র তাদেরকে বাসস্থানের জন্য সিদ্ধান্ত নিয়েছে। এটা জেলা প্রশাসক তার কমিটি নিয়ে এবং হোটেল মালিক কর্তৃপক্ষ, হাসপাতালের পরিচালকের সাথে আলাপ করে যদি সুবিধাজনক হয় সেগুলোও নিতে পারবে। করোনা দুর্গতদের পাশে দাঁড়াতে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে বিক্রি করার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এদিকে করোনার বিপক্ষে লড়াইয়ে প্রথম সারির অন্যতম যোদ্ধা হিসেবে দেশের পুলিশ বাহিনীকে প্রশংসায় ভাসিয়েছেন সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই। আশা করছি দেশের এবং দেশের মানুষের প্রয়োজনে বাংলাদেশ পুলিশ এভাবেই কাজ করে যাবে। আমরা সবাই সরকারি নিয়ম মেনে চলি, ঘরে থাকি এবং বাংলাদেশ পুলিশকে সহায়তা করি। আমার করা ফার্স্ট ডাবল 100 এগেইনস্ট শ্রীলঙ্কা, যেটি আমি 2013 সালে করেছিলাম, সেই ব্যাটটি আমি অকশন বা নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি সকল সামর্থ্যবানদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন।
প্রায় 1 মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানী আমিন বিশ্বাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 23 মার্চ মেহেরপুরের উজ্জ্বলপুরে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রথমে মেহেরপুর ও পরে কুষ্টিয়ায় নেওয়া হয় বানী আমিনকে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয় ঢাকায়। রোববার রাত 9টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মেহেরপুরের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে বানী আমিন বিশ্বাসকে। আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে কমপক্ষে 40 জন করোনা ভাইরাস সংক্রমণের শিকার। রোববার যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই তথ্য। তবে আফগান সরকার বিষয়টি নিয়ে কিছু জানায়নি। কিছু আফগান গণমাধ্যমের ইঙ্গিত, প্রেসিডেন্ট আশরাফ গানি নিজেও করোনা সংক্রমণের শিকার হয়ে থাকতে পারেন। আফগানিস্তানে করোনা ভাইরাসে সংক্রমিত 1000-এর কাছাকাছি মানুষ, মারা গেছেন কমপক্ষে 33 জন। চলছে সব খবর উইথ জেডএসআরএম। ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সব খবর উইথ জেডএসআরএম। আব্দুল মাজেদের মতো বঙ্গবন্ধুর আরেক খুনি মোসলেউদ্দিন ভারতের পশ্চিমবঙ্গে পলাতক রয়েছেন। গোয়েন্দা সূত্রের বরাতে এমন খবর দিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। জিজ্ঞাসাবাদে খুনি মাজেদও এমন তথ্য দিয়েছে বলে দাবি পত্রিকাটির। তবে বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিনের বর্তমান অবস্থা নিশ্চিত করা যায়নি প্রতিবেদনে। সূত্রের বরাতে দাবি করা হয়, মাজেদের তথ্যের ভিত্তিতে এরই মধ্যে আটক করা হয়েছে মোসলেউদ্দিনকে। সীমান্ত দিয়ে তুলেও দেওয়া হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তবে বিষয়টি নিশ্চিত করেনি কেউ। আবার মোসলেউদ্দিনের গা ঢাকার খবরও দিয়েছে কিছু সূত্র। আনন্দবাজার বলছে, উত্তর 24 পরগনায় ইউনানি চিকিৎসক সেজে অবস্থান করছিলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেউদ্দিন। অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যমুনা টিভিকে টেলিফোনে জানিয়েছেন, মোসলেউদ্দিনকে গ্রেফতারের খবর নিশ্চিত নন তিনি। স্বীকৃত কার্যকরী ওষুধ না থাকলেও কোভিড-19-এর চিকিৎসায় বাড়ছে অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধের ব্যবহার। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে চাহিদাও বেড়েছে বহুগুণ। সেই তুলনায় যোগান বেশ কম। এই সুযোগ কাজে লাগাতে চাইছে হাইড্রোক্সিক্লোরোকুইনের অন্যতম শীর্ষ উৎপাদক ভারত। ওষুধটিকে কূটনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশটি। অভ্যন্তরীণ যে চাহিদা সেটা সামাল দিতে আমরা হিমশিম খাচ্ছি। তার উপর রফতানি বাড়ানোর চাপ রয়েছেই। তাই বিশ্বজুড়ে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইনের উৎপাদন বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। তবে যা কাঁচামাল রয়েছে তাতে উৎপাদন বাড়াতে আমাদের কোনো সমস্যা হবে না। কোভিড-19 শনাক্তে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে শুরু হয়েছে রিয়েল টাইম পলিমেরাস চেইন রিঅ্যাকশন বা RT-PCR ল্যাবের কার্যক্রম। দুপুরে এই ল্যাবে 7টি নমুনা নিয়ে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। সকালে RT-PCR ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ। হাসপাতালের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল জানান, এখন থেকে বগুড়া ও আশপাশের জেলার করোনা শনাক্তের নমুনাগুলোর পরীক্ষা এখানে করা যাবে। ফলাফল জানা যাবে 6 ঘন্টার মধ্যেই। তবে আপাতত ফলাফল স্থানীয়ভাবে না জানিয়ে পাঠানো হবে IEDCR-এ। মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান জানান, 9 এপ্রিল RT-PCR মেশিন আসার পর থেকে তারা বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রাথমিকভাবে দিনে 94টি পরীক্ষা করা যাবে, তবে কয়েকদিনের মধ্যেই তা 300-তে উন্নীত হবে বলেও জানান তিনি। ল্যাব স্থাপনের ফলে এই অঞ্চলের পরীক্ষাগুলো আমরা খুব দ্রুত এগুলি আমরা ফলাফল দিতে পারবো। যদিও নিয়ম অনুযায়ী এখানে পরীক্ষা ফলাফল আমরা IEDCR-এ পাঠাবো। একটা প্লেট রান করতে তো 94 টেস্ট করতে পারবো। তারপর এরকম যদি আমরা 2টা বা 3টা প্লেট এইভাবে রান করতে পারি, প্রায় 300 স্যাম্পল আমরা 200-300 স্যাম্পল আমরা আপনার রেজাল্ট দিতে পারবো। আমরা সুনির্দিষ্টভাবে কোভিড রোগীকে ল্যাবরেটরি ডায়াগনোসিস করার জন্য এই যন্ত্র সহায়তা পাবো। এতে করে আমরা কন্ট্রাক্ট ট্রেসিং এবং পেশেন্টের আইডেন্টিফিকেশন, চিকিৎসা সেবা আরও যথাযথভাবে দিতে পারবো। বরিশালের পরিস্থিতি জানবো সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার যুক্ত আছেন সরাসরি। কাউসার, বরিশালে মানুষের চলাচল কেমন দেখলেন দিনভর, আর প্রশাসন কতটা সক্রিয় শারীরিক দূরত্ব নিশ্চিত করতে? সৌমিত্র, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকতে সরকারের যে শারীরিক দূরত্ব নিশ্চিত করার যে ঘোষণা, তা কিন্তু প্রায় 1 মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের মধ্যে, বরিশালে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে কিন্তু সচেতনতা প্রায় শতভাগ নিশ্চিত হয়নি। অনেকেই কিন্তু বের হচ্ছেন। আজ কিন্তু আমরা দিনভরেই দেখেছি বরিশালের যে বড় বড় বাজারগুলো রয়েছে সেখানে মানুষের উপচে পড়া ভিড় ছিল। তারা বলছেন যে আসলে রমজানকে সামনে রেখে রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, চিরা, মরিচ, ছোলা, বুট,
ফুড এইগুলোর আসলে সামনে চাহিদা বাড়তে পারে, মজুদ কম থাকতে পারে বা দাম বাড়তে পারে। সেই কারণেই কিন্তু মানুষ আগেভাগেই সেই পণ্যগুলো কিনতে বাজারে ভিড় করছেন এবং সেখান বাজারগুলোতে কিন্তু একেবারেই সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব কোনোটিই মানা হচ্ছে না। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বা সেনাবাহিনী বা র্যাবের কিন্তু টহল রয়েছে বা আসলে তারা কিন্তু দিনের বেলায়, মূলত পুলিশের কিন্তু দিনের বেলা অ্যাক্টিভিটিস কিছুটা একটু কম থাকে, কারণ সাধারণ মানুষ বাইরে বের হন, সেক্ষেত্রে তাদেরকে ঘরে ফিরিয়ে নিতে কিন্তু আসলে বল প্রয়োগ করতে হবে, কিন্তু পুলিশ কিন্তু বল প্রয়োগ করতে পারছে না। তবে সন্ধ্যার পরে কিন্তু সন্ধ্যার পর যদি কেউ বাড়ির বাইরে বের হন বা ঘরের বাইরে বের হন বিনা কারণে তাদেরকে কিন্তু যদি বুঝায় যদি কাজ না আসে তাকে তাদের কিন্তু বল প্রয়োগ করেই ঘরে আসলে ফিরতে বাধ্য করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধন্যবাদ কাউসার। করোনায় বাড়ছে অভুক্ত অর্ধভুক্ত মানুষের সংখ্যা। রাস্তা অলিগলি সবখানেই সাহায্যের আশায় জটলা। বড়দের সঙ্গে হাত প্রসারিত করছে শিশুরাও। রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ ব্যক্তি উদ্যোগে বিক্ষিপ্তভাবে খাবার এবং চাল ডালের ব্যবস্থা করা হলেও বাদ পড়ছে বিপুল সংখ্যক জনগোষ্ঠী। বিশ্লেষকরা মনে করেন কয়েক কোটি মানুষকে এখনই খাদ্য সহায়তার আওতায় আনা দরকার। ঘরে বাইরে মিলিয়ে সংকটের মধ্যে এখন 3 থেকে 4 কোটি মানুষ। চাল পাই না, কিছু পাই না, কাম কাজ বন্ধ, লুজি লাজগা করতে পারি না, ফুলা ফানলে অসহায়ের মধ্যে আছি। খাবার দাবার যারা পাইছে পাইছে, যারা না পাইছে না। কাজ কাম নাই, বেশি কষ্ট করে কাটাইতেছি। চোখের অবস্থা খারাপ, একটা জিনিস আমার করে দেয় না। প্রচুর সংখ্যক লোক ঢাকাতে চলে আসছে এবং তারা রাস্তায় রাস্তায় বসে আছে। তাদের কিছু করার নাই, তাদের খাওয়ারও পয়সা নাই। তারা কিন্তু এইভাবে বসে থাকবে না, তারা কিন্তু ভুকা মিছিল শুরু করবে কিছুদিনের মধ্যে। এই ব্যাপারে আমাদেরকে এখনই সতর্ক হতে হবে। দেশে খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু খাদ্যটাকে ফার্মারের কাছ থেকে নিয়ে ভোক্তার কাছে পৌঁছে দিতে হবে, নিম্ন আয়ের ভোক্তা শ্রেণীর কাছে পৌঁছে দিতে হবে। করোনা ভাইরাসের দুর্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা। আজ বিকেলে রাজধানীর বসিলা বস্তিতে অসহায় মানুষের মধ্যে এইসব ত্রাণ দেওয়া হয়। করোনার সময় সব কিছু বন্ধ থাকায় খেটে খাওয়া মানুষ অসহায় হয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 95-96 ব্যাচের এই বন্ধু সংগঠন এমন কিছু অসহায় মানুষকে সহায়তা দিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে চাল ডাল তেল সহ কিছু নিত্যপণ্য তুলে দেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন পল্লব সহ অন্য নেতৃবৃন্দ। গ্রাহকের চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করাই এখন ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় থেমে নেই ব্যাংক থেকে টাকা তোলার পরিমাণ। সংকটের আশঙ্কায় অনেকে ব্যাংক থেকে টাকা তুলে বাড়তি চাহিদা পূরণের পাশাপাশি গচ্ছিত রাখছেন নিজের কাছে, আবার কেউ খাচ্ছেন সঞ্চয় ভেঙে। এখানে প্রতিবন্ধকতা তৈরি হলে আস্থা ধরে রাখা কঠিন হবে। এ সময়ে বাংলাদেশ ব্যাংকের সহায়তা অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের ফলে আপাতত ব্যাংকিং খাতে তারল্য সংকটের আশঙ্কা নেই। অর্থ লেনদেনের সবটাই যদি ব্যাংকিং মাধ্যমে করা যায় তাহলে নগদ টাকার চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করেন ব্যাংকাররা। মানুষ তো ক্যাশও এখন বেশি উইথড্র করার প্রবণতা, কাজেই এই সময় ব্যাংকিং সিস্টেমের উপরে যাতে আস্থাটা থাকে, কোনো আস্থার সংকট তৈরি না হয়। কারণ ওরা যদি টাকা দিতে না পায় তাহলে কিন্তু এটা ছড়িয়ে গেলে এটা আরেক ধরনের একটা প্যানিক সৃষ্টি করবে। এক ব্যাংক আরেক ব্যাংকের থেকে ধার করে এবং সেটার ইন্টারেস্ট রেট এখন হয়েছে 4 থেকে 4.5% এবং এটা ভবিষ্যতে আরও কমবে। এটার মূল কারণ হচ্ছে যে কিছু ইনিশিয়েটিভ সেন্ট্রাল ব্যাংক সম্প্রতি নিয়েছে। সে মর্মে আমি বলবো যে বাজারে এখন পর্যাপ্ত লিকুইডিটি আছে। সেপ্টেম্বর পর্যন্ত চলে তাহলে কিন্তু ইম্প্যাক্ট উইল মাচ মোর। সেক্ষেত্রে দেখবেন হয়তো ডিপোজিটের উপরে প্রেশারটা আরো বেশি পড়বে। যদি আল্লাহ করে জুনের মধ্যে এটা ওভার হয়ে যায় তাহলে প্রেশারটা কম থাকবে, বাট ইয়েস দিস উইথড্রল অফ ডিপোজিট যেটা আছে সেই প্রেশারটা থাকবে। দক্ষিণ পূর্বাঞ্চলে ধান কাটা আর মাড়াইয়ে চাষিদের যখন মজুরের সংকট, তখন চাঁপাইনবাবগঞ্জে বেকার বসে আছেন কয়েক হাজার কৃষি শ্রমিক। চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান কাটা শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। গত বছরও গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ধান মাড়াইয়ে অংশ নিয়ে এ সময় হাতে 2 পয়সা এসেছিল জেলার ভোলাহাট ও গোমস্তাপুরের এসব কৃষি শ্রমিকের। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে তারা যেতেই পারেননি, ফলে অভাব হানা দিয়েছে তাদের ঘরে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক নির্দেশনার পরেও করোনা ভাইরাস থেকে কৃষি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সময় নিচ্ছে স্থানীয় প্রশাসন। বাহিরি চলাফেরাটা বেশি করে, কিন্তু এই ব্যাপারটা মাস 1.5 হতে কোনো অভিজ্ঞতা নেই। চলার অসুবিধা, খাওয়া পড়ার অসুবিধা। ইনকাম যখন বন্ধ হয়েছে, খাটা খোটা যখন বন্ধ হয়েছে তখন গরিব মানুষের ধরে যে বিপদ,
বিপদ মানে কঠিন অবস্থা। সরকার যদি ব্যবস্থাটা নেয় যে আমরা যদি যাওয়ার ব্যবস্থা না নেয় তাহলে আমরা যাবো ওখান থেকে ধান টান কেটে এসে আমরা নিজের দেশে ধান কাটবো। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পরে উপজেলা থেকে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। যদি পাই তাহলে আমরা এইসব লোককে কথা বলবো, তখন তারা হয়তো সাড়া দেবে এবং যাওয়ার জন্য আগ্রহী হবে। এদের শারীরিক ফিটনেস পরীক্ষা করা এবং এদের ঝুঁকির কথা মাথায় রেখে কিভাবে পৌঁছানো যায় তাদেরকে, এই নিয়ে কিন্তু একটা আমাদের ভিতরে একটা আলোচনা চলছে। আমরা খুব দ্রুত এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমাদের হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। খুলনায় করোনা শনাক্তের নমুনা সংগ্রহ আর পরীক্ষার চিত্র একেবারেই হতাশাজনক। যারা বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করছেন তাদের অধিকাংশেরই নেই সঠিক ধারণা। ব্যবহার হচ্ছে কটন বাড ও স্যালাইনের পাইপ। প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ায় 10% নমুনা বাতিলও হয়েছে। রয়েছে জনবল সংকট। সংশ্লিষ্টরা বলছেন নমুনা সংগ্রহ আর পরীক্ষার সবকিছুই খুবই স্পর্শকাতর, তাই এসব কাজে প্রয়োজন দক্ষ জনবলের। খুলনা মেডিকেল কলেজে করোনা ল্যাবে কাজ করছেন মাত্র 13 জন। কানাডার নোভা স্কোশিয়া রাজ্যে পুলিশের ছদ্মবেশী এক বন্দুকধারীর এলোপাতারি গুলিতে কমপক্ষে 16 জন নিহত। রোববারের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। ধারণা করা হচ্ছে বাড়বে মৃতের সংখ্যা। টানা 12 ঘন্টার পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধে প্রাণ হারান এক নারী পুলিশ কর্মকর্তা। নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তাকে 51 বছর বয়সী কানাডিয়ান গ্যাব্রিয়েল ওর্টম্যান হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। অবশ্য হামলার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি কানাডা। করোনা মোকাবেলার জন্য 275 কোটি টাকা তহবিল সংগ্রহ করে সারা বিশ্বকে চমকে দিয়েছেন ব্রিটেনের 100 বছর বয়সী এক বৃদ্ধ। কোমর ভেঙে শয্যাশায়ী সাবেক সেনা সদস্য স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মান জানিয়ে 100 চক্কর দিয়েছেন বাড়ির বাগানে। তার এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে অভূতপূর্ব সাড়া দিয়েছেন ব্রিটিশরা। তহবিলে অর্থ দিয়েছেন 10 লাখের বেশি মানুষ। এ টাকা খরচ হবে স্বাস্থ্যকর্মীদের জন্য। প্রথম 2 চক্কর দিতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু যখন ভাবলাম মহৎ লক্ষ্য নিয়ে কাজটি করছি তখন আর থামার কথা ভাবিনি। টাকার পরিমাণ অভাবনীয়, অবিশ্বাস্য। এত মানুষের সাড়া পাবো ভাবিনি। ন্যাশনাল হেলথ সার্ভিসকে সহায়তায় সবাই যেভাবে এগিয়ে এসেছেন আমি কৃতজ্ঞ। অসাধারণ এক গল্প রচিত হলো। আমরা জানতাম তিনি একজন বিশেষ ব্যক্তি। ব্রিটেনের মানুষও তাকে হৃদয়ে জায়গা দিয়েছে। এটা অবিশ্বাস্য। শতবর্ষী একজন ব্যক্তি যেভাবে এগিয়ে এসেছেন তা ভাষায় প্রকাশের মতো নয়। আমি তো বলবো তিনি একাই 100। তার শক্ত মনোবল এই মুহূর্তে হাজারো মানুষের অনুপ্রেরণার উৎস। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন BCA এর ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভ ওয়ার্পর। সঙ্গে এই রঞ্জি ট্রফি টিমের কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। এমন খবর নিশ্চিত করেছে BCA সেক্রেটারি অজিত লেলে। ক্রিকেট পরিচালক হিসেবে আগামী 2 বছর বয়সভিত্তিক দলের কোচদের দায়িত্ব তদারকি করবেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। 1996 সালে তাঁর কোচিংয়ে বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। এরপর ওয়াটমোর কোচ হিসেবে কাজ করেন বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়েতে। করোনা ভাইরাস সংক্রমণে অভাবগ্রস্ত টেনিস খেলোয়াড়দের পাশে থাকতে 38 কোটি টাকার তহবিল করেছেন 3 তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ। শনিবার টেনিসের নাম্বার 1 নোভাক জোকোভিচ জানিয়েছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সাহায্য করতে তহবিল গঠনের কাজ শুরু করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোকোভিচ জানান টেনিসের ভবিষ্যৎ র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা খেলোয়াড়দের আর্থিক সাহায্য করবেন তারা। ইতালির অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব AS রোমার ফুটবলার ও কোচিং স্টাফরা ক্লাবটি থেকে 4 মাসের বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণে আর্থিক সংকটে পড়েছে ইউরোপের ফুটবল, তবে বড় ধরনের ঝুঁকিতে পড়েছে রোমা। এই অবস্থায় ফুটবলার, কোচিং স্টাফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশটির শীর্ষ ক্লাবগুলোর মধ্যে ইউভেন্টাস, পারমা ও ক্যালিয়ারির ফুটবলাররা বেতন ছাড়ের ঘোষণা দিয়েছেন। গত 9 মার্চ থেকে বন্ধ রয়েছে ইতালিয়ান লিগ। চলছে সব খবরই জেরুজালেম। ছোট্ট আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। করোনার কারণে যথারীতি অস্থির হয়ে উঠছে বাজার। হু করে বাড়ছে চাল, ডাল ও সব ধরনের মশলার দাম। আদা বিক্রি হচ্ছে রেকর্ড 300 টাকায়। রমজান উপলক্ষে আমদানি ও গুদামে মজুদ পর্যাপ্ত। খাতুনগঞ্জে পেঁয়াজ কিংবা রসুনের খুব একটা সংকট নেই। দেশি, ভারতীয় এবং নেদারল্যান্ডের পেঁয়াজও মজুদ আছে গুদামে। তবুও বেড়েছে দাম। তারপরও করোনার প্রভাব এবং সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। রোজার আগে করোনার অজুহাতে সব পণ্যের মূল্যবৃদ্ধির নেপথ্যে সিন্ডিকেটের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার দাবি ভোক্তাদের।
বন্দনগরী খবর জানবো সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে। শোয়েব যুক্ত হয়েছেন সরাসরি। শোয়েব, দুটো বিষয় জানতে চাই। দেশের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, সেখানে পণ্য সরবরাহ এখন কেমন দেখছেন? আর চট্টগ্রামের কিছু এলাকায় গুচ্ছ সংক্রমণ হয়েছে, সেই সব এলাকার পরিস্থিতি কি? সৌমিত্র, চট্টগ্রামের খাতুনগঞ্জে যে পাইকারি বাজার, সেখানে আসলে পণ্য কিন্তু সরবরাহ কিছুটা স্বাভাবিকই বলা চলে, কারণ যেহেতু লকডাউনের মধ্যেও জরুরি পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিষেধাজ্ঞার বাইরে রয়েছে, যে কারণে কিন্তু প্রতিদিনই খাতুনগঞ্জে পণ্য সামগ্রী আসছে বিভিন্ন এলাকা থেকে। বিশেষ করে রমজানকে উপলক্ষ করে রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসছে এবং সরবরাহ স্বাভাবিক বলা যায়। এবং চট্টগ্রামে যেসব এলাকায় গুচ্ছ সংক্রমণ শুরু হয়েছে সেসব এলাকায় কিন্তু কয়েকটি বাড়ি, অর্থাৎ যেখানে যেখানে আক্রান্ত পাওয়া গিয়েছে সেসব বাড়ি লকডাউন করা হয়েছে। একই সাথে সেগুলো আশেপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে এবং সেই বাসিন্দারা কিন্তু ঘর থেকে বেরোতে পারছেন না। কিন্তু তার আশেপাশে যে বাসা বাড়িগুলো রয়েছে বা ওই এলাকার যে বাসা বাড়িগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ এখনো বের হচ্ছেন, তাদের মধ্যে এখনো কিন্তু সচেতনতার অভাব দেখা যাচ্ছে। এবং এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু পুলিশের অভিযান চলছে। নগরীর মোড়ে মোড়ে কিন্তু তারা দাঁড়িয়ে গাড়িগুলো চেক করছেন এবং বিনা প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ তাদেরকে বাসায় ফেরত পাঠানোর ব্যবস্থা চলছে। সৌমিত্র। শোয়েব, আপনাকে ধন্যবাদ। শোয়েব রহমান বলছিলেন চট্টগ্রাম থেকে। উত্তরাঞ্চলে হাট ভরা গ্রীষ্মকালীন সবজি, অথচ পাইকারি ক্রেতার দেখা নেই। পড়তি দামের কারণে লোকসানের বোঝা হালকা করতে অনেক কৃষক বাড়িতেই সবজি সংরক্ষণের চেষ্টা করছেন, কিন্তু সেটাও কতদিন পারবেন তা নিয়ে সংশয়। কৃষকরা বলছেন, কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে সরকারি ছুটির পর থেকেই দিন দিন নামতে শুরু করেছে এসব বাজার। বিঘা প্রতি চাষাবাদে 30,000 টাকা খরচ হলে এখন পর্যন্ত মন প্রতি দাম মিলছে স্বাভাবিক সময়ের চেয়ে 4 থেকে 5 ভাগ কম। আর শশার মতো একই রকম দশা করলা, বরবটি, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া সহ মৌসুমের সব ধরনের সবজির। তাই লোকসানের পাল্লা খানিক হালকা করতে কিছু সবজি বাড়িতে সংরক্ষণের চেষ্টাও করছেন কৃষক। বাজারের এমন পরিস্থিতির কারণে কেউ কেউ ফসল ভরা ক্ষেত নতুন করে চষে প্রস্তুত করছেন আউশ চাষের জন্য। চুয়াডাঙ্গায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে জসিম মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিজিবির দাবি, জসিম একজন মাদক ব্যবসায়ী। বিজিবির ভাষ্য, গোপন খবর পেয়ে ভোরে জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় ফেন্সিডিল সহ জসিম মণ্ডলকে আটক করে তারা। পরে সহযোগীদের ধরতে জসিমের দেয়া তথ্যে সদরপাড় গ্রামে অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে প্রায় 10 জনের একটি দল বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা জবাব দেয় বিজিবিও। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে মারা যান জসিম। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্রসহ 3 শতাধিক ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাগুরায় চুরির অপবাদ দিয়ে এক শিশুকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় আসামি রকিবুল সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সদর থানায় মামলা করেন ছেলেটির বাবা। মামলায় বলা হয়েছে, রোববার 8 বছরের শিশুটি প্রতিবেশী রফি সর্দারের বাড়িতে আম কুড়াতে যায়। এ সময় চুরির অপবাদ দিয়ে ছেলেটিকে আটকে রেখে লোহার পাইপ দিয়ে পেটায় গৃহকর্তার ছেলে রকিবুল। বিষয়টি গোপন রাখতে দেওয়া হয় হুমকিও। সরকারি সহায়তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দুর্নীতি ও মারধরের অভিযোগে মানববন্ধন হয়েছে নোয়াখালীতে। সকালে সদর ও সুবর্ণচর উপজেলার আন্ডারচর এবং মোহাম্মদপুর ইউনিয়নে বিক্ষোভ করেন শতাধিক জেলে। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে 2 মাসের জন্য 80 কেজি চাল বরাদ্দ করা হয়েছে, সেখানে 15 কেজি করে চাল দেওয়া হয়। এতে প্রতিবাদ করলে অস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ করেন ভুক্তভোগীরা। দ্রুত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। করোনা দুর্যোগের মধ্যেই আসছে পবিত্র মাহে রমজান। রোজার সময় সরকারের স্বাস্থ্যবিধি মেনে তারাবি, সাহারি, ইফতার সহ সব ইবাদত বন্দেগী করার পরামর্শ দিলেন ইসলামী চিন্তাবিদরা। এতে সওয়াব কমবে না মোটেও। পাশাপাশি রমজানে না খেয়ে থাকার যে বিধান, তা করোনা ঝুঁকি কমাবে বলেও মত খাদ্য পুষ্টিবিদদের। এই সময়টায় মুসলিমদের জীবনাচরণ ও খাদ্যাভ্যাস করোনার দুর্যোগে আশীর্বাদও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ থেকে রক্ষায় ঘরে বসে ইবাদতের ব্যাপারে ফতোয়া দিয়েছে সৌদি আরব সহ বিভিন্ন দেশের জ্যেষ্ঠ মুফতিরা। সেই আলোকে বাংলাদেশেও তারাবি সহ ইবাদতগুলো ঘরে পড়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। যদি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যে নির্দেশনা রয়েছে সেটা বহাল থাকে, তাহলে তারাবির নামাজের জন্য মসজিদে সমাগম না করে বাসায় আমরা পারিবারিকভাবে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করাই উত্তম হবে এবং নিরাপদ হবে। ইফতারের আয়োজনের স্বার্থে মসজিদে সমাগম এবং বিভিন্ন জায়গায় সমাগম করা হয়ে থাকে, সেগুলো যেন এবছর না হয় আমাদের খেয়াল করা উচিত। তবে হ্যাঁ, অভাবী মানুষদের জন্য ইফতারের যে আয়োজন, সেটার জন্য কোনো অবস্থাতে থেমে না থাকে, সেজন্য যার যার বাসা বাড়িতে আমরা ইফতার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা খেয়ে অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। অনেকে মনে করেন যে ইফতারিতে অনেক ভারী খাবার খেয়ে ফেলেন, যার কারণে রাতের খাবারটা বাদ দিয়ে সে হচ্ছে গিয়ে আবার সেহরিতে খাবার খান। এটা করা যাবে না। নামাজ থেকে শুরু করে ইবাদত যেটা আমরা করছি এবং আমাদের যে খাবার সিস্টেমটা আছে, সবই কিন্তু আমাদের বডি ডিটক্স করার জন্য অনুকূল।
ভৌগোলিক অবস্থান ভেদে আর মাত্র 2 দিন পরই বিশ্বের নানা প্রান্তে শুরু হচ্ছে পবিত্র রমজান। রোজার প্রস্তুতিতে প্রতি বছর এই সময়টা সাজ রব থাকে মুসলিম বিশ্বে। করোনা সতর্কতায় এবার পুরো চিত্রই ভিন্ন। মসজিদে নেই বাড়তি প্রস্তুতি, এমনকি তারাবি নামাজ বাড়িতেই পড়তে হবে বেশিরভাগ দেশে। মধ্যপ্রাচ্যের মানুষ বলছেন আগে কখনো এমন রমজান আসেনি পৃথিবীতে। নির্দেশনা অনুযায়ী বিকেল 5টার মধ্যেই দোকানপাট বন্ধ করতে রংপুর মহানগরীতে তৎপরতা চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেল 4টা থেকে নগরীতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশ সহ সিটি কর্পোরেশনের সদস্যদের মাইকিং করতে দেখা যায়। কথা না শুনলে দেয়া হয় লঘু শাস্তিও। ওষুধের দোকান ছাড়া 5টার মধ্যে সকল প্রকার দোকানপাট বন্ধে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাবনায় আটঘরিয়া সবজি নিয়ে গাড়ি যাচ্ছে মানুষের দোরগোড়ায়। উপজেলা চেয়ারম্যান জানান, জনসাধারণকে বাজারে আসতে নিরুৎসাহিত করতে এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ। সবজির গাড়ি থেকে বিনামূল্যে আলু, বেগুন, করলা সহ নানা সবজি সংগ্রহ করতে পেরে খুশি হতদরিদ্ররা। ভালো নেই রাজধানীর নৌ শ্রমিকরা। নগরীর উপকণ্ঠে থেকেও দুর্যোগের সময় দুমুঠো আহার জোটানো দায় হয়ে পড়েছে। সরকারি ছুটির এই সময়ে অসহায় দিন পার করছেন নৌকার মাঝি, লঞ্চ শ্রমিক এবং ডকইয়ার্ড কর্মীরা। জমানো টাকা শেষ। দিন এনে দিন খাওয়া শ্রমিকদের এখন দিন কাটছে শুধুই ত্রাণের আশায়। এমন দুর্যোগেও শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছেন না মালিকরা। বহু কষ্টে সরকারি ত্রাণ পেলেও তা বিতরণে রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। 500-600 টাকা কাম করতাম, এখন তো সকালে 150 টাকা পাইছি এই পর্যন্ত। আর কোনো আমার সালপথ কিছু পাই নেই। ফাঁকে ফাঁকে তাও চুরি মুড়ি করে চালাই, ওই যে কাজে লই যায়, ওই ডগর কোন ওখানে এখানে লই যায়, গাড়ি তোর ভিতরে দিচ্ছে না। কালকে একজনে একটা মিঠা কুমড়া দিছে, কতগুলা করলা দিছে, এটি কাটতাছে, এটি রান্না করব। পাই না কারো কাছে চাইতে, পারে না কিছু দিতে। মাঝখানে মানকে সিপার মধ্যে পাড়া পুঁতে মাঝখানে মরিচটা, এই মরিচ অবস্থা ফেসতে আছে আমার কাছে। অনেক কষ্ট করে চলেছে, ভাই বোন আছে, চায় খাইতেছে, মায়ের সাথে চায় খাইতেছে, কিছু করার নাই। 3 বেলা খাওয়ানোর, এই যে 2 বেলা চলবো, 1 বেলা না খায় থাকতে হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত এবং প্রাণহানি বাড়ছে আয়ারল্যান্ডেও। ফলে শঙ্কা আর আতঙ্কে সেখানকার প্রবাসীরা। বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন অঞ্চলটিতে বসবাসরত বাংলাদেশিরা। এদিকে দূতাবাস সহ প্রবাসী কমিউনিটিগুলির কাছে সহায়তা কামনা করেছেন স্পেন ও ইতালি প্রবাসীরা। করোনায় দীর্ঘতর হচ্ছে শিশুদের ঘরবন্দি জীবন, যার বিরূপ প্রভাব পড়ছে তাদের শরীর, মনে। সঙ্গে বাড়ছে গেজেটে আসক্তি। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, বিচ্ছিন্ন সময় আনন্দময় করে তুলতে পরিবারের সদস্যদের শিশুদের বাড়তি সময় দেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের শারীরিক ও মানসিক বিকাশেও দিতে হবে পুষ্টিকর খাবার। খেলতে চাই বন্ধুদের সাথে, স্কুলে যেতে চাই, বাড়িতে হুজুর আসে না, পড়তে পারি না। বাসায় বসে থাকতে অনেক একটু ভালো লাগে না, এক নাগারে পড়াশোনা করতে ভালো লাগে না। ওদের নিয়ে সবসময় টেনশনই বিরাজ করি, হয়তো ওরা মাঠে খেলতো, সেটাও যেতে পারে না। মোবাইল এবং টেলিভিশনের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। শিশুদের অনেক দুষ্টুমি বেড়ে যাচ্ছে, যার ফলে আমরাও রুরাচরণ করছি অভিভাবকরা। সবসময় একটু পুষ্টিকর খাবার, কিছু ফল, বিশেষ করে সাইট্রাস ফ্রুট, যেগুলো টক জাতীয় ফল, ভিটামিন সি যুক্ত ফল খাওয়ার ব্যাপারে একটু গুরুত্ব দিবেন। বাচ্চাদের সাথে খেলা করা, তাদের সাথে গল্প বলা, তাদের সাথে একসঙ্গে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারেন। প্রাণঘাতী করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। জাতিসংঘের সংখ্যা, খাদ্য সংকট আর চলমান সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে কোভিড-19 ছড়িয়ে পড়লে মৃত্যুপুরীতে পরিণত হবে দেশটি। সৌদি আরব আর এর মিত্রদের দীর্ঘ অবরোধের ফলে চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট। ফলে করোনা আক্রান্তদের চিকিৎসার ন্যূনতম সুযোগও নেই ইয়েমেন। করোনা ভাইরাসে সেই সব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন, তাদের স্যালুট জানিয়েছেন ফুটবল কিংবদন্তিরা। স্বাস্থ্যকর্মীদের অভিবাদন জানাতে একটি ভিডিও পোস্ট করেছে ফিফা। তাতে অংশ নেন পেলে, ম্যারাডোনা, ডেভিড বেকহাম, ক্রিশ্চিয়ানো রোনালদো সহ 20 জনের বেশি বর্তমান ও সাবেক ফুটবল প্লেয়ার। ভিডিওতে দেখা যায় নিজ নিজ বাসা থেকে ফুটবলের মহাতারকারা করোনার বিরুদ্ধে বিশ্বময় নিরলস কাজ করে যাওয়া চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের সালাম জানাচ্ছেন। 104 দিন পর নিজ শহরে ফিরল চীনের উহান শহরের ক্লাব উহান জালের ফুটবলাররা। জানুয়ারিতে স্পেনে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে আটকা পড়েছিলেন চাইনিজ প্রিমিয়ার লিগে খেলা উহান জাল ফুটবল ক্লাব।
প্রায় 3 মাস ওখানেই আটকে ছিলেন ক্লাবের ফুটবলাররা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, লম্বা সময় ভবঘুরে ঘুরে জীবন কাটানোর পর দেশে ফিরে স্বস্তিতে ফুটবলাররা। খেলোয়াড়রা শহরে ফিরে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ওয়ানের ফুটবল প্রেমীরা। উল্লেখ্য, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল এই শহরটি এখন করোনামুক্ত। করোনার কঠিন সময়ে জন্মভূমি মিশরের নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাহ। মিশরের দারিদ্র্যপীড়িত গ্রাম নেগ্রিকে জন্ম মোহাম্মদ সালাহ। করোনার প্রাদুর্ভাবে এই গ্রামের মানুষও পড়েছে বিপদে। ইতিমধ্যেই গ্রামবাসীর জন্য 1000 টন খাবার, তাজা মাংস ও মাস্ক ও স্যানিটাইজার পাঠিয়েছেন সালাহ। এছাড়াও পুরো গ্রামকে জীবাণুমুক্ত করার কাজও শুরু করেছেন তিনি। সেই সাথে গ্রামের মানুষের মাঝে বিলি করা হয়েছে মাস্ক। এসবের যোগানে এখন পর্যন্ত প্রায় 4 কোটি টাকা খরচ করেছেন এই লিভারপুল ফরওয়ার্ড। মানুষকে ঘরে রাখার কৌশল হিসেবে এবার ভারতের নয়াদিল্লির রাস্তায় দেখা মিলছে ছদ্মবেশী যমরাজের। করোনা সতর্কতার অংশ হিসেবে রাস্তায় নামা মানুষকে ভয় দেখাচ্ছেন যমরাজ সাজা ব্যক্তি। মৃত্যুর দুধ সেজে কৃত্রিম যমরাজ সবাইকে মনে করিয়ে দিচ্ছেন করোনার ভয়াবহতা আর শেষ পরিণতির কথা। ন্যায়ের প্রতীক হিসেবেও পরিচিত যমরাজ, তাই কলির যুগে যমরাজ সেজেই করোনা মহামারীর কালে মানুষকে ঘরে রাখার চেষ্টা এই ব্যক্তির। তাকে দেখা যাচ্ছে দিল্লির বিভিন্ন রাস্তায়। সাধারণের প্রতি তার বার্তা, মহামারী থেকে বাঁচতে ঘরে থাকুন, কথা না শুনলে প্রাণ নেবে যমরাজ। এই ছিল আজকের সব খবর উইথ জেডএসআরএম। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।